জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বুধবারই প্রকাশিত হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাতও। পদ ছেড়েছিলেন 2 দিন আগেই শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি। রয়েছেন তৃণমূলের 6 জন বিধায়কও। রাজ্যে হোল্ডিং সেন্টার খোলার ঘোষণার পর হাকিমপুর সীমান্তে ফের অনুপ্রবেশকারীদের স্রোত, বাংলাদেশে ফেরার জন্য ব্যস্ততা। প্রশান্ত বর্মনকে নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ দিলীপ, নিজেরা পাল্টে যান নইলে মানুষই পাল্টে দেবে, হুঁশিয়ারি মন্ত্রীর। সোমবার গেছিল পুলিশ, আজ অভিষেকের বাড়ির সামনে পৌঁছে গেল বুলডোজার। নেপথ্যে থেকেই পুরসভার নোটিশ। যারা বাংলার বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য, যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পদ ছাড়ছি, সকালে বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা তৃণমূল কাউন্সিলরের। কাঁদতে কাঁদতে জানালেন আর দলই করবেন না। 80 লক্ষ টাকা সহ হোটেলে পাকড়াও পুরপ্রধান, তৃণমূল অঞ্চল সভাপতিও গ্রেপ্তার, উদ্ধার বিপুল সরকারি ত্রাণ। জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট, পুষ্পার গ্রেপ্তারি সময়ের অপেক্ষা। 3000 টাকার দালাল ও 2000 টাকার আধার কার্ড, বারুইপুরে বাংলাদেশি গ্রেপ্তার, জেরায় বিস্ফোরক তথ্য। তৃণমূল কবে বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাবে, প্রশ্ন শুনে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন স্পিকার রথীন্দ্রনাথ। এখানে সিন্ডিকেট চালাচ্ছিস, গ্রেপ্তারির পরেও আঙুল উঁচিয়ে পুলিশকে শাসানি, কে এই প্রশান্ত বর্মন? ভুয়ো জন্ম শংসাপত্র কাণ্ডে তোলপাড় জগদীশপুর, দুর্নীতির রোগ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের। সেলের জমিতে তৈরি সিপিএম কার্যালয় গুড়িয়ে দিল বুলডোজার, উচ্ছেদ লালপাটির অবৈধ পার্কিংও। নতুন সরকার ব্যবস্থা নেবে, 13 বছর পর ফের খোলার পথে কামদুনি ফাইল, মুখ্যমন্ত্রীর কাছে আসা নিজের তার পরিবারের। শুভেন্দুর নির্দেশ পেতেই শুরু অ্যাকশন, চালু হলো হোল্ডিং সেন্টার। কতজন বাংলাদেশি আটক, জানলে চমকে যাবেন। সরকারি প্রকল্প ঘোষণায় মুখ্যমন্ত্রীর মুখে অনুপ্রবেশ ও বোরখা। রাস্তা না দিলে হেলিকপ্টার দিন, শাহকে চিঠি মাওবাদী মুক্ত সুকমার আদিবাসী গ্রামের বাসিন্দাদের। সাদা পোশাকে তল্লাশি, গ্রেপ্তারি বা সরকারি কাজ নয়, কলকাতা পুলিশের কর্মীদের নির্দেশ কমিশনারের দপ্তরের। কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুতোয় প্রাণ হারালেন 2 ক্রেতা। অপেক্ষার অবসান, যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইট চালু, মাসে 3000 টাকা পেতে কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। তৃণমূলের অন্দরে বড় ভাঙন, একসঙ্গে 15 কাউন্সিলরের পদত্যাগ, অচল হওয়ার মুখে উত্তর ব্যারাকপুর পুরসভা। তপসিয়া ও কসবায় বেআইনি নির্মাণ ভাঙা নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি। শিলিগুড়িতে নিষেধের বৈঠকে 11 তৃণমূল বিধায়ক, উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় ইঙ্গিত। স্পিকার রথীন্দ্রের ঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তখনই সৌজন্যমূলক সাক্ষাতে তৃণমূলের 2 বেসুরো বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন। হাসপাতালে দাদাগিরি অরূপ রায়ের, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠকে জুতো পেটা মহিলাদের। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীর পুত্রকে পিটিয়ে খুনের অভিযোগ, আঙ্গুল বিজেপির দিকে, তদন্তে পুলিশ। ঝড়ের কবলে প্রায় 300 বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়। মা ক্যান্টিনে সপ্তাহে 2 দিন মাছ ভাত, 5 টাকাতেই মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মেদিনীপুর এগিয়েছিল, আছে থাকবে, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ভূমিপুত্র দেবের। বিজেপির প্রার্থী হওয়ায় ঘরছাড়া হতে হয়েছিল সেই বাম আমলে, 33 বছর পর বাঁকুড়ার বিমলকে গ্রামে ফেরালেন দলের বিধায়ক। গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে আটক পালিয়ে থাকা প্রশান্ত বর্মন, সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে 4 মাস পরে জালে ভিডিও। রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কাজের সুযোগ, গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল শুভেন্দুর সরকার। ভোট প্রচারে শাহের উস্কানি মন্তব্য, এফআইআরে না পুলিশের, একই অভিযোগে থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা। কাকলির পর বেসুরো আরও এক তৃণমূল সাংসদ, নৈরাজ্যের অবসান লিখলেন সুখেন্দু শেখর, ফের সরব আরজিকর নিয়েও। বেহালায় লিফট দেওয়ার নামে গাড়িতে তোলা হয় নাবালিকাকে, পরে মাদক চকলেট খাইয়ে গণধর্ষণ, দায়ের মামলা। লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক। রাতের অন্ধকারে অনুপ্রবেশ, জলঙ্গিতে ধৃত 7 বাংলাদেশির স্থান হল লালগোলার হোল্ডিং সেন্টার। অন্ডালের নির্জন স্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেপ্তার 2 যুবক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু জানান, সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত, দাম থাকবে সেই 5 টাকায়, বাকি 5 দিন মিলবে ডিম ভাত। রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারই, ওই দিন থেকে ফর্ম প্রকাশিত হবে।
কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এও জানালেন অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। মা ক্যান্টিন নিয়েও ঘোষণা করলেন তিনি। শুভেন্দু জানান, এবার থেকে সপ্তাহে 2 দিন মা ক্যান্টিনে মিলবে মাছ ভাত, দাম থাকবে সেই 5 টাকায়। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু সাংবাদিকদের জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অন্নপূর্ণা যোজনা এবং স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই নতুন প্রকল্পের আর্থিক সুবিধা পেতে গেলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে, যা বুধবারই নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বলেন, বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি এই ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে। শুভেন্দু আরও বলেন, এই বিষয়ে বুধবারই বিস্তারিত জানানো হবে। নথিভুক্তিকরণ যত তাড়াতাড়ি করবেন তত দ্রুত সুবিধা আমরা দিতে পারব। প্রশাসন সূত্রে খবর, আগামী 1 জুন থেকেই এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তবে ফর্ম পূরণের প্রক্রিয়া ও যাচাইকরণ চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টিও নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, উপভোক্তাদের অ্যাকাউন্টে যতদিন না অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন তারা। শুভেন্দু জানিয়েছেন, ফর্মের প্রতিলিপি বুধবার পাবেন ইচ্ছুকেরা। তার কথায় অফলাইনের পাশাপাশি অনলাইন ফর্ম অবশ্যই থাকবে। তিনি আরও বলেন, শুধু জনগণের উপর ছেড়ে দেওয়া হবে না, বিধায়কেরা নিজের উদ্যোগে ফর্ম পূরণ করাবেন। সরকারও বিডিওদের নেতৃত্বে বাড়ি বাড়ি ফর্ম পূরণে সহযোগিতা করার জন্য লোক পাঠাবেন। তারপরেই তিনি মনে করিয়ে বলেন, মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন। যারা এদেশের নাগরিক নন তারা সুযোগ পাবেন না। ভারত সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব স্পষ্ট বিষয়। তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়েছেন। এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি সংসদীয় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরানোকে 4 দশকের আনুগত্যের পুরস্কার বলেছিলেন। তারপর তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এবার কি পরের ধাপ? মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে উপস্থিত হন বারাসাতের প্রবীণ সাংসদ। শুধু তিনিই নন, উত্তর 24 পরগনার 6 তৃণমূল বিধায়ক ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে, যা নিয়ে নয়া জল্পনা রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক ছিল। এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ছিল। আমন্ত্রিত ছিলেন ওই 3 জেলার বিধায়ক সাংসদরা। উপস্থিত ছিলেন দেগঙ্গার সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, বিদেশ বাদুরিয়ার বুরহান উল মুকদ্দিন, স্বরূপনগরের বীণা মণ্ডল, বসিরহাট দক্ষিণ সুরজিৎ মিত্র, মিনাখার উষারানী মণ্ডল এবং হারোয়ার আব্দুল মতিন। স্বাভাবিকভাবেই কাকলিদের নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে, তবে অনেকেই দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতির বদল হিসেবেও দেখছেন এই ঘটনাকে। এর আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধী জনপ্রতিনিধিদের দেখা যেত না। বিজেপির দাবি, তাদের বিধায়কদের ডাকাই হতো না। শুভেন্দু সেই সংস্কৃতির বদল ঘটিয়েছেন। সম্প্রতি উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার ওই সমস্ত বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে। গত অক্টোবরের শেষে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছিল। তারপর অনুপ্রবেশকারীদের একাংশের বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যস্ততা শুরু হয়েছিল। 1.5-2 মাস পরে তা আবার স্থিমিত হয়ে গিয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে এর দৃশ্য দেখা গিয়েছিল। রাজ্যের সরকার বদল হতেই উত্তর 24 পরগনার বসিরহাটে হাকিমপুর সীমান্তে ফের দেখা গেল সেই এক ছবি। সীমান্তরক্ষী বাহিনীর চেকপোস্টের কাছে ফের ভিড় করছেন অনুপ্রবেশকারীরা। মঙ্গলবার সকালে হাকিমপুর চেকপোস্টের কাছে ট্রলি, লোটা কম্বল নিয়ে ভিড় করেছেন বহু অবৈধ অভিবাসী। প্লাস্টিক পেতে বসে রয়েছেন জটলা করে, অপেক্ষা কখন ডাক আসবে সীমান্ত পার করার জন্য। সোমবারও চেকপোস্টের কাছে ছাউনিতে জড়ো হয়েছিলেন প্রায় 100 বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাইরে অপেক্ষা করছিলেন আরও 30 থেকে 40 জন। সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। ওই ঘোষণা হতেই এবার ফের বাংলাদেশে ফেরার জন্য ব্যস্ততা শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে। গত অক্টোবর মাসের শেষে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছিল। তারপর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যস্ততা শুরু হয়েছিল। উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা দিয়ে ওই সময়ে প্রতিদিন প্রচুর অবৈধবাসী বাংলাদেশ ফিরে গিয়েছেন। এসআইআর ঘোষণার পর থেকে প্রায় 1.5-2 মাস নিউটাউন, দমদম, ডানকুনি এলাকায় থাকা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফিরে যাওয়ার এই প্রবণতা দেখা গিয়েছিল হাকিমপুর সীমান্তে।
পরে আবার তা স্থিমিত হয়ে যায়। উল্লেখ্য, তৎকালীন শাসক দল তখনও বারবার দাবি করেছিল কোনো অনুপ্রবেশকারী নেই। এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে রাস্তা নেমেছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকভাবে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে গিয়েছিল তৃণমূল। তৎকালীন বিরোধী এবং বর্তমানে শাসক দল বিজেপির একাংশের দাবি ছিল ওই অবস্থানের ফলে অনেকে আশ্বস্ত হয়েছিলেন। তার জেরেই অবৈধবাসীদের বাংলাদেশে ফেরার স্রোত বন্ধ হয়েছিল বলে মনে করেন পদ্ম শিবিরের একাংশ। বিরোধী পরিসরে থাকার সময়ে প্রায়ই পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যেত দিলীপকে, কিন্তু প্রশান্ত বর্মনের ঘটনায় দিলীপ বুঝিয়ে দিলেন বিরোধী পরিসর থেকে তিনি রাজ্যের মন্ত্রী হলেও অবস্থানে বদল হয়নি। প্রশান্ত বর্মন প্রসঙ্গে আর কি বললেন দিলীপ? সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন প্রায় 7 মাস পরে ধরা পড়েছেন। সোমবার রাতে নিউ টাউনে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে গ্রেপ্তার হয়েছেন তিনি। কিন্তু এই প্রশান্তই এতদিন পুলিশের কাছে ছিলেন ফেরার, তাকে কেন ধরা যাচ্ছে না সেই প্রশ্ন উঠেছিল। প্রশান্তের সূত্রেই এবার সার্বিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরে পুলিশের উদ্দেশ্যে দিলীপের বার্তা, হয় পাল্টে যান, না হলে মানুষই পাল্টে দেবে। দিলীপ বলেন, পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, তারপর বলে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় মেদিনীপুরেও এই সমস্যা আছে, পুলিশের অভ্যাস না পাল্টালে পাবলিক পাল্টে দেবে। উল্লেখ্য, দিলীপ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরের বিধায়ক। 2019 থেকে 2024 পর্যন্ত তিনি ছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এখানেই থামেননি দিলীপ। তৃণমূল জমানায় পুলিশ যে জায়গায় পৌঁছেছিল তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তার কথায়, পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস রয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপর কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে, পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন মন্ত্রী দিলীপ, না হলে গণরোষ আছড়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। দিলীপ বলেন, পুলিশের সাবধান হওয়া উচিত। এতদিন অত্যাচারের পরে লোক খেপে গিয়েছে, সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে রয়েছে, সে খবরও আসছে আমাদের কাছে। তাই পুলিশ নিজের দায়িত্ব পালন করুক, না হলে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না। কেন পুলিশ ও সরকারি আধিকারিকদের একাংশ এই পর্যায়ে চলে গিয়েছেন তার ব্যাখ্যাও দেন দিলীপ। তার বক্তব্য, উনি ওসি বিডিওরা বিগড়েছেন কেন? কারণ তাদের খারাপ কাজে ব্যবহার করা হয়েছে। ধীরে ধীরে তারা সেটাকে স্বাভাবিক মনে করেছেন। এখন তো ঠিক হওয়া উচিত, না হলে এদেরকে গ্যারাজ করা হবে, আইনের হাতে তুলে দেওয়া হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাসভবন শান্তিনিকেতনে পৌরসভার তরফে বুলডোজার নোটিশ পাঠানোকে কেন্দ্র করে এমনিতেই শোরগোল। এই আবহে মঙ্গলবার সত্যিই তার বাড়ির সামনে একটি বুলডোজার এসে দাঁড়ানোয় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভেঙে দেওয়া হবে? যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। সম্পূর্ণ অন্য একটি সরকারি কাজের দরুন ওই এলাকায় বুলডোজারটি এসেছিল বলে জানা গিয়েছে। হরিশ মুখার্জি রোডের ওপর অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই প্রাসাদোত্তম বহুতল শান্তিনিকেতন, এই বাড়িতেই সপরিবারে বসবাস করেন তৃণমূলের এই শীর্ষ নেতা। পৌরসভা সূত্রে খবর, ওই বহুতল নির্মাণের ক্ষেত্রে মূল নকশার বাইরে গিয়ে বেশ কিছু অংশ প্ল্যান বহির্ভূত বা বেআইনিভাবে তৈরি করা হয়েছে। আর সেই কারণেই পৌরসভার তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে স্পষ্ট জানানো হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে এই বেআইনি অংশটি ভেঙে না ফেললে পুরসভায় বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেবে। নিজের বাড়ি ভাঙার এই নোটিশ পাওয়ার পর স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। তার সাফ কথা, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপি এ ধরনের নোংরা রাজনীতি করছে। এই টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার আচমকা তার বাড়ির সামনে পৌরসভার বুলডোজার দেখে পথ চলতি সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা হকচকিয়ে যান। তবে পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার জন্য নয়, বরং হরিশ মুখার্জি রোডকে যানজট মুক্ত করার একটি রুটিন কাজের জন্যই এদিন এলাকায় বুলডোজার নিয়ে আসা হয়েছিল। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, ওই রাস্তার উল্টো দিকের ফুটপাতের পুরনো প্লেভার ব্লক বদলানোর কাজ চলছে। রাস্তা থেকে সেই পুরনো ইট ও কংক্রিটের চাঙ্গর তুলতেই পুরসভার ওই বুলডোজারটি ব্যবহার করা হচ্ছিল। ফলে বাড়ি ভাঙার জল্পনায় সাময়িকভাবে জল পড়েছে। এরই মধ্যে সোমবার অভিষেকের এই বাসভবনে একদল পুলিশ আধিকারিকের আকস্মিক আগমন ঘিরে নতুন করে রহস্য দানা বাঁধে। জানা গিয়েছে যে পুলিশ দলটি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে তাদের সকলের পরনে নিয়মিত খাকি পোশাক ছিল না। কয়েকজন আধিকারিককে সাধারণ পোশাকে দেখা যায়, আবার কয়েকজনের পরনে ছিল কলকাতা পুলিশের চেনা সাদা উর্দি। বাড়ি থেকে বেরোনোর সময় তাদের সঙ্গে একটি বড় মাপের LED মনিটর নিয়ে যেতে দেখা যায়। বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু সেই প্রকল্পের আওতায় যারা বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য তা যাচাই করতে এবার জেলা শাসকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অভিযোগ উঠেছে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এমন অনেককে বাড়ি দেওয়া হয়েছে যারা অযোগ্য, তারা এই প্রকল্পের লাভ পেয়েছে।
ফলে সমস্ত উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হবে। আগামী 30শে মে অর্থাৎ শনিবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য। রাজ্যে পালা বদলের পর নতুন সরকার কর্মযজ্ঞে নেমেছে। মন্ত্রিসভা গঠনের পর থেকেই একাধিক নির্দেশ আসছে নবান্ন থেকে। তৃণমূল জমানার একাধিক দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে আসছে। প্রচুর বৈঠক করছেন শুভেন্দু। সোমবারই রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রিপোর্টও তলব করেছেন তিনি। এছাড়াও আরজিকর মামলার ফাইল খুলেছে রাজ্য সরকার। খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের মামলার শুনানিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে অভয়া কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসারকেও। মঙ্গলবার সাত সকালে পাড়ায় পাড়ায় গিয়ে সাগর কুণ্ডু বলে এসেছেন তৃণমূলের সঙ্গে আর সম্পর্ক নেই তার। এখন থেকে তিনি ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা। চোখে জল, কথা বলতে গিয়ে গলা ধরে আসছে। কোনো রকম নিজেকে সামলে তিনি জানালেন আর তৃণমূল করবেন না। অনুব্রত মণ্ডল কাজল শেখের জেলার তৃণমূল কাউন্সিলর সাগর কুণ্ডু শুধু পৌরসভার পদই ছাড়ছেন না, যুব তৃণমূলের সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন। বলছেন তৃণমূলের সঙ্গে আর সম্পর্ক নেই তার। সে কথা এলাকায় গিয়ে জনে জনে বলে বেড়ালেন সাগর। পদত্যাগী যুবনেতা তথা কাউন্সিলর বলছেন কঠিন হলেও এই সিদ্ধান্ত তাকে নিতেই হলো। রাজ্যের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে পুরসভাগুলিতে। একের পর এক পুরসভার তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিচ্ছেন, ফলে পুরসভাগুলিতে অচলাবস্থা তৈরি হয়েছে। বীরভূমের দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলর সাগর প্রথমে সমাজ মাধ্যমে এবং পরে জনসমক্ষে দলীয় এবং কাউন্সিলরের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার সাত সকালে পাড়ায় পাড়ায় গিয়ে সাগর বলে এসেছেন তৃণমূলের সঙ্গে আর সম্পর্ক নেই তার। এখন থেকে তিনি ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা। দুবরাজপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সাগর। তার কথায় আর কাউন্সিলর পদে থাকছি না, একই সঙ্গে শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদও ছাড়ছি। শুধু পদত্যাগই নয়, তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন বলে জানিয়েছেন ওই যুবক। তবে দল এবং পদ ছাড়লেও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলেও জানান। কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্যে কি শুধুই রাজ্যের তৃণমূল ক্ষমতা হারিয়েছে বলে? সাগরের ঘুরিয়ে জবাব, এমন দিন দেখতে হবে তা হয়তো কোনোদিনও ভাবিনি, তবে মানুষের রায়ই শেষ কথা। সাগরের আকস্মিক সিদ্ধান্ত নিয়ে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক অনুপ কুমার সাহা এখনই কিছু বলতে নারাজ। তিনি বলছেন সরকারিভাবে ইস্তফা দিলে তারপর দেখা যাবে। বিধায়কের কথায় দুবরাজপুর পৌরসভার যে সমস্ত কাজ হয়েছে তার নিরিখে প্রত্যেক কাউন্সিলরের দিকে কড়া নজর রাখা হবে। কেউ কোথাও কোনো দুর্নীতি করে থাকলে রিয়াত করা হবে না। স্থানীয় বিজেপি নেতৃত্বের খোঁচা, তৃণমূল দলই উঠে যাওয়ার উপক্রম, আর সেই দলে থেকে কে কি করবেন তাই যা হওয়ার তাই হয়েছে। এবার 24 পরগনায় গ্রেপ্তার তৃণমূলের 2 জনপ্রতিনিধি। অভিযোগ সরকারি ত্রাণ নিজেদের কাছে গচ্ছিত রেখেছিলেন তারা। তাছাড়া আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আরও 2 তৃণমূল নেতা গ্রেপ্তার। এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার বাদুরিয়া এবং দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 80 লক্ষ টাকা এবং কয়েক বান্ডিল সরকারি ত্রিপল। পাথর প্রতিমার তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম আরির বাড়ি থেকেও বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ উঠছিল। কয়েকদিন পৌরসভায় অনুপস্থিত ছিলেন দীপঙ্কর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে বাদুরিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার আগে তৃণমূলের একটি কার্যালয় এবং একটি বাগান বাড়ি থেকে প্রায় 4000 সরকারি ত্রিপল উদ্ধার করেছিল পুলিশ। সেই প্রেক্ষিতে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে 2টি পৃথক অভিযোগ দায়ের হয় থানায়। একটি অভিযোগ করে সিপিএম, অন্যটি বিজেপি। ঘটনাক্রমে রাতেই দীপঙ্করকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে নগদ 80 লক্ষ টাকা এবং ত্রাণের জন্য সরকার থেকে দেওয়া ত্রিপল পাওয়া গিয়েছে। পুলিশের একটি সূত্রে খবর, দীপঙ্কর একটি হোটেলে গা ঢাকা দিয়েছিলেন। তার কাছে পোশাক ভর্তি 2টি ব্যাগ পাওয়া গিয়েছে, তাতে ওষুধপত্র ছিল। জিনিসপত্র দেখে পুলিশের অনুমান দীর্ঘদিন গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিলেন দীপঙ্করের। মঙ্গলবারই তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে। অন্যদিকে পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি গৌতমের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারে শোরগোল পড়ে যায় এলাকায়। বিজেপি এবং স্থানীয়দের একাংশের অভিযোগ, বাড়ির গুদামে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ এবং বিভিন্ন প্রকল্পের সামগ্রী লুকিয়ে রেখেছিলেন গৌতম। সোমবার রাতভর তৃণমূলের ওই জনপ্রতিনিধির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পাথর প্রতিমা থানার পুলিশ থেকে ব্লক অফিসের আধিকারিকেরা। প্রশাসনের উপস্থিতিতে ঘর খুলে উদ্ধার হয় কম্বল, ত্রিপল, পান, বরজের চট, মাছের খাবার সহ নানা সরকারি সামগ্রী। সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতে তৃণমূল অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই 2 ঘটনাকে কেন্দ্র করে 2 জেলায় শোরগোল শুরু হয়েছে। আরও চাপে ফলতার ফেল করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার জাহাঙ্গীরের রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার পর্যন্ত জাহাঙ্গীরের রক্ষা কবচের মেয়াদ ছিল, সেই মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আর্জি জানানো হয়েছিল। এবার বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চের নির্দেশে নতুন করে আর কোনো রক্ষা কবচ দেওয়া হলো না তাকে। 2টি অন্তর্বর্তী মামলারই রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। প্রার্থী হিসেবে যে রক্ষা কবচ তাকে দেওয়া হয়েছিল সেটা কেন এখনো থাকবে তা নিয়েও বুধবার প্রশ্ন ওঠে হাইকোর্টে। এরপরই তার 2টি অন্তর্বর্তী মামলার রক্ষা কবচ প্রত্যাহার করা হয়। অর্থাৎ
অর্থাৎ জাহাঙ্গীরের গ্রেপ্তারিতে আর কোনো আইনি বাধাই রইল না। এর আগে তাকে 5টি মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবারও সেই আশাতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুষ্পা, কিন্তু বুধবারের শুনানিতে জাহাঙ্গীরের সেই আশায় জল ঢালল হাইকোর্ট। আগের প্রতিটি এফআইআরের ক্ষেত্রেই মূল অভিযুক্ত জাহাঙ্গীর খান প্রার্থী হিসেবে যে রক্ষা কবচ তাকে দেওয়া হয়েছিল সেটা কেন এখনও থাকবে তা নিয়েও বুধবার প্রশ্ন ওঠে হাইকোর্টে। এরপরই তার দুটি অন্তর্বর্তী মামলার রক্ষা কবচ প্রত্যাহার করা হয়, অর্থাৎ জাহাঙ্গীরের গ্রেপ্তারিতে আর কোনো আইনি বাধাই রইল না। বিচারপতি পার্থসারথী সেনের পর্যবেক্ষণ, ভোটের সময়ে মামলাকারীকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হয়েছিল। পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই। আমি যদি পুলিশি রিপোর্টে দেখতে পাই যে অভিযোগের সাপেক্ষে প্রাথমিকভাবে প্রমাণ আছে, তাহলে কিন্তু আপনার মক্কেলের পক্ষে তা ভালো হবে না। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে হাইকোর্টে আবেদন করে রক্ষা কবচ পেয়েছিলেন জাহাঙ্গীর। মঙ্গলবার ওই মামলাটি শুনানি হয় আদালতে। রাজ্য পুলিশ সেই মর্মে রিপোর্টও জমা দেয়। বিচারপতি পার্থসারথী সেনের পর্যবেক্ষণ, ভোটের সময় মামলাকারীকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হয়েছিল। পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত তো হবেই। আমি যদি পুলিশের রিপোর্টে দেখতে পাই যে অভিযোগের সাপেক্ষে প্রাথমিকভাবে প্রমাণ আছে, তাহলে কিন্তু আপনার মক্কেলের পক্ষে তা ভালো হবে না। কেন রক্ষা কবচ তুলে নেওয়া হবে না তা নিয়েও প্রশ্ন করেন বিচারপতি সেন। পাশাপাশি 2019 সালের জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতে রক্ষা কবচ চেয়েছিলেন ফলতার পুষ্পা। সেই রক্ষা কবচের মেয়াদ ফুরোচ্ছে বুধবারই। তাই মঙ্গলবার ফের সেই মামলাটি ওঠে হাইকোর্টে। আইনজীবীরা কেউ না থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। নির্বাচনের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গেছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন? প্রশ্ন আদালতের। 3000 দিয়ে নদী পেরিয়ে ভারতে 2000-এ আধার কার্ড বানিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানা এলাকার মল্লিকপুর আটক বাংলাদেশি লকিন তাঁতি। তার স্বামী দীর্ঘ 5 বছর ধরে এই রাজ্যে আছে বলে ওই মহিলা দাবি করেন। রাতের অন্ধকারে 3000 টাকা দিয়ে গত 6 মাস আগে নদীর সাঁতরে ভারতের চোরা পথে প্রবেশ করেছিলেন ওই মহিলা। এরপর চলে এসেছিলেন কলকাতায়। বাংলাদেশেরই এক যুবক তার সঙ্গে যোগাযোগ করে নকল আধার কার্ড 2000 টাকার বিনিময়ে তৈরি করে দিয়েছিলেন। কলকাতায় বাড়ি বাড়ি বাসন মেজে পেট চালাতেন ওই মহিলা। অবশেষে বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন ওই মহিলা। এই বাংলাদেশি মহিলার সূত্র ধরে পুলিশ কলকাতায় এই চক্রের আর কারা যুক্ত রয়েছে তাদের সন্ধান শুরু করেছে। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে জেলায় জেলায়। এর আগে মুর্শিদাবাদের দফায় দফায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হয়। 7 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ। মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর এলাকায় গোপন সূত্রে খবর ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে খবর, ধৃতদের সকলেরই বাড়ি দৌলতপুর থানা এলাকার কুষ্টিয়া জেলায়। ধৃতদের লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে নতুন সরকারের কড়া নির্দেশের পরই মুর্শিদাবাদে ধরা পড়েছে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। পাঠানো হয় লালগোলার হোল্ডিং সেন্টারে। নবান্নের নতুন নির্দেশিকা জারির 24 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদে ধরা পড়ে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। রানীতলা থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল ও শরীফুল ইসলাম। পুলিশ সূত্রে খবর, ভারতে থাকা কোনো বৈধ নথি তাদের কাছে মেলেনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন গাইডলাইন অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের লালগোলার বিশেষ হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে সাধারণত অনুপ্রবেশকারীদের জেলে পাঠানো হলেও এবার নবান্নের নির্দেশ মেনে নেওয়া হলো ভিন্ন পদক্ষেপ। ঘটনায় প্রশাসনিক মহলে তৎপরতা আরও বেড়েছে। আর 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হওয়ার পরই আবার মঙ্গলবার ভোররাতে জলঙ্গি থেকে 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের প্রশাসনিক মহলে।